নমস্কার, এমইউ ইনস্টিটিউশন থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি চলে এসেছি বিধিবিধি দ্বিতীয় বর্ষের আপনাদের 7th পেপার নিয়ে। তো 7th পেপারে 7A, 7B, 7C এবং 7D এই 4টি ভাগে ভাগ করা রয়েছে। তো আমরা আজকে সাজেশন নিয়ে এসেছি সপ্তম পত্রের রবীন্দ্র সাহিত্য নিয়ে, অর্থাৎ আপনাদের 7A-তেই রয়েছে রবীন্দ্র সাহিত্য। তো যারা রবীন্দ্র সাহিত্য নিয়েছেন তারা সাজেশনটি অবশ্যই ফলো করবেন। প্রথমেই বলি, আপনাদের সাজেশন করা খুবই কষ্টের, কারণ গত 2 বছরের পরীক্ষা ছিল অনলাইনে। তাও আমরা 5 ইয়ার্স প্রশ্ন অনুযায়ী সাজেশনটি তৈরি করেছি। তো অবশ্যই আপনারা প্রশ্নটি, অর্থাৎ যে প্রশ্নগুলি তৈরি করা হয়েছে প্রশ্নগুলো ফলো করবেন। আপনাদের প্রশ্নগুলি মান থাকবে 18 নম্বরের, 12 নম্বরের এবং 7 নম্বরের। ক বিভাগের প্রশ্ন থাকবে 2টি, প্রশ্নগুলির মান থাকবে 18 নম্বর করে। খ বিভাগে থাকছে 12 নম্বরের 3টি প্রশ্ন এবং গ বিভাগে থাকছে 7 নম্বরের 4টি প্রশ্ন। তো আমরা ক বিভাগে চলে যাব, যে ক বিভাগে 18 নম্বরে আপনাদের জন্য সাজেশন কি রয়েছে দেখে নেব। প্রথম প্রশ্নে রয়েছে রবীন্দ্র সাহিত্যের ধারা, সে গ্রন্থে স্বাতন্ত্র্য নির্দেশ করুন, আমি কবিতার মূল ভাব ব্যাখ্যা করুন। পরবর্তী 2 নম্বরের প্রশ্নটি রয়েছে ছিন্নপত্র অবলম্বনে রবীন্দ্রনাথের প্রকৃতির প্রীতির পরিচয়, অর্থাৎ প্রকৃতি প্রীতির যে পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন তার প্রয়োজনীয় দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্র মানস গঠনে তার পরিজন, পরিবেশের প্রভাব এবং প্রেরণা জীবন স্মৃতির প্রাসঙ্গিক অংশগুলি নিরূপণ করুন। হলো মার্ক করা রয়েছে প্রশ্নটি, কারণ গত বছরের পরীক্ষা অর্থাৎ 22-23 সেশনে প্রশ্নটি আমাদের সাজেশন থেকে পড়েছিল। তো এই প্রশ্নটি আপনাদের যদি 18 নম্বরে পড়ে থাকে, প্রশ্নটি 12 নম্বরে আসতে পারে। এবং গ্রিন মার্ক করা এখানে কিছু প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। প্রশ্নগুলি আপনাদের 22-23 সেশনে পড়েছিল 18 নম্বরে। যে এই যে প্রশ্ন 4টি রয়েছে, এই প্রশ্নগুলি 18 নম্বরের প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলি আপনাদের পরীক্ষায় বা আপনারা যে এক্সাম দেবেন সেই এক্সামে 12 নম্বরেও কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। পরবর্তী প্রশ্ন রয়েছে যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন গোড়া উপন্যাস থেকে, বলেছে গোড়া উপন্যাসে আনন্দময়ী চরিত্রটি বিচার করুন। এর সাথে গোড়া উপন্যাস থেকে আরো একটি প্রশ্ন রয়েছে, এর সাথে গোড়া উপন্যাসের কারাবাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে উপযুক্ত উদ্ধৃতি সহ সোনার তরী কাব্যে প্রতিফলিত রবীন্দ্রনাথের মৌস্তপ্রীতির পরিচয় দিন। রবীন্দ্রনাথের নিসর্গ প্রীতি ও মৌস্তপ্রীতির যে পরিচয় ছিন্নপত্রের পৃষ্ঠায় নির্ধারিত রয়েছে, উপযুক্ত দৃষ্টান্ত সহ তা বিবৃত করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে রক্তকরবী নাটকের নামকরণের যৌক্তিকতা বিচার করুন। রক্তকরবী নাটকে কিশোর চরিত্র কতখানি অনিবার্য বলে আপনার মনে হয় আলোচনা করুন। এই প্রশ্নটি পড়ে গেছে গত বছরে। তো আপনাদের জন্য পরের এই যে প্রশ্নটি রয়েছে রক্তকরবী নাটক থেকে, এটি ইম্পর্টেন্ট হতে পারে যে কিশোর চরিত্রটি কতখানি সার্থক বা কিশোর চরিত্রটি কতখানি অনিবার্য বলে আপনি মনে করেন তাই বর্ণনা নিন। এবং নামকরণটিও হয়তো আসতে পারে, কিন্তু এটা 18 নম্বরে নাও আসতে পারে, 12 নম্বরে হয়তো আসতেই পারে। তো পরবর্তী প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন গ্রিন মার্ক 2 অর্থাৎ 22-23 সেশনে পড়েছে, আগেই বলেছি। পরবর্তী খ বিভাগ অর্থাৎ 12 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলি হলো মৃত্যুর মধ্যে তার অপরাজিত কণ্ঠস্বর আমি যেই শুনতে পাচ্ছি, রঙ্গন বেঁচে উঠবে, ও কখনো মরতে পারে না। রক্তকরবী নাটক অবলম্বনে এই উক্তির তাৎপর্য ব্যাখ্যা করুন। এর সাথে রয়েছে অধ্যাপক এবং গোসাই, এই দুজন চরিত্র অর্থাৎ রক্তকরবী নাটকে কোন কোন উদ্দেশ্য সাধন করেছে এই দুই চরিত্র সেটি লিখতে বলেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে গোড়া উপন্যাস থেকে, গোড়া উপন্যাসে পানুবাবু চরিত্রটি আলোচনা করুন। 3 নম্বরের প্রশ্ন হলো পত্র সাহিত্য হিসেবে ছিন্নপত্রের মূল্যায়ন করুন। সে গ্রন্থটিতে যে হাস্যরসের পরিচয় পাওয়া যায় সেটি বিশ্লেষণ করুন। 4 নম্বরের প্রশ্নটি হলো ল্যাবরেটরি গল্পটি একটি অপূর্ণ নারী মন্বন্তরের গল্পটি একটি অপূর্ণ নারী মনস্তত্ত্ব, এটি ব্যাখ্যা করতে হবে। এর সাথে হচ্ছে অসম্ভব কল্পনা কিভাবে সে রচনাটিতে হাস্যরস সৃষ্টি করেছে, উপযুক্ত দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন গোড়া উপন্যাস থেকে দেওয়া হয়েছে, গোড়া উপন্যাসের চরিত্র ভিত্তিক নামকরণ কেন করা হয়েছে আলোচনা করুন। অর্থাৎ গোড়া যে উপন্যাসটা, সেখানে গোড়ার নামে কেন উপন্যাসটি তৈরি করা হলো সেটি আপনাদের ব্যাখ্যা করতে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে ইউরোপ ও ভারতবর্ষের জীবন দর্শনের যে বৈপরীত্য রবীন্দ্রনাথ দেখিয়েছেন, পঠিত প্রবন্ধ অবলম্বনে তার বিশ্লেষণ ধর্মী আলোচনা করুন।
7 নম্বরের প্রশ্নটি রয়েছে বৈষ্ণব কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথের ভাবনার বিশেষত্বগুলি উল্লেখ করুন। 8 নম্বরের প্রশ্নটি রয়েছে জীবনের স্মৃতি জীবনের ইতিহাস নহে, তাহা কোনো এক অদৃশ্য চিত্র করে শহরের রচনা। এই উদ্ধৃত উক্তির আলোকে জীবন স্মৃতি গ্রন্থটি তার যে স্বরূপ সেটি নির্ধারণ করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে সোহিনী ও নীলা চরিত্র অবলম্বনে, অর্থাৎ সোহিনী এবং নীলা চরিত্রে এখানে বিশ্লেষণ করতে হবে, বা সোহিনী ও নীলা চরিত্রটি ব্যাখ্যা করুন। এর সাথে রয়েছে ল্যাবরেটরি গল্প অবলম্বনে সোহিনী চরিত্রের অভিনবত্ব আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে রক্তকরবী নাটকের বিশু পাগলের কণ্ঠের গানগুলি প্রয়োগ উপযোগিতা বিশ্লেষণ করুন। এরপরে রয়েছে 11 নম্বর প্রশ্ন, যেটিতে রয়েছে আমার তো মনে হয় আমার কাব্য রচনা আর এই একটি মাত্র পালা, সে পালার নাম দেয়া যাইতে পারে সীমার মধ্যে অসীমের সহিত মিলন সাধনের পালা। কোরআন কোন? তো এটি জীবন স্মৃতি অবলম্বনে এই যে উক্তিটি আমরা পড়লাম তার মন্তব্য, এই যে মন্তব্যটি রয়েছে তার তাৎপর্য লিখতে হবে। এর সাথে রয়েছে ল্যাবরেটরি গল্পটি এক অর্থে নারী মনস্তত্ত্ব পরীক্ষাগার হয়ে উঠেছে, এটি ব্যাখ্যা করতে হবে। আগে আমরা নারী মনস্তত্ত্ব দেখলাম, এর সাথে দিয়েছে পরীক্ষাগার, নারী মনস্তত্ত্ব এবং পরীক্ষাগার। পরবর্তী গ্রিন মার্কিং করা প্রশ্নগুলি যেগুলি 22টি সেশনে পড়ে গেছে, যে প্রশ্নগুলি 12 নম্বরে পড়েছিল। এরপর চলে যাবো আপনাদের গ বিভাগের সাজেশনে, যেখানে রয়েছে তারা বিদ্যা ব্যবসাকে ঘৃণা করি আতঙ্কে কৌণিক ব্রত বলিয়া মনে করিবেন। কোরআন কোন? প্রসঙ্গ উল্লেখ করে পূর্ব পঙ্ক্তিটির তাৎপর্য বুঝিয়ে দিই। পরবর্তী প্রশ্নে জীবনশৈলী অবলম্বনে বাল্মীকি প্রতিভা রচনাটি বৈশিষ্ট্য সহ লিখুন। পরের প্রশ্ন রয়েছে হিমালয় যাত্রা অবলম্বনে দেবেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক লিখুন। তারপরে রয়েছে রবিবার গল্পে প্রেম ভাবনার আধুনিকতা। নেক্সট রয়েছে গোড়া উপন্যাসের ভাষা প্রসঙ্গ ও সংলাপ বিষয়ের সংক্ষেপে আলোচনা করুন। গোড়া উপন্যাস অবলম্বনে বরদা সুন্দরী হরিমোহিনীর পরিচয় দিন, এবং এর সাথে রয়েছে বলাকা পত্রিকা, অর্থাৎ এটি টিকা হিসেবেও আসতে পারে। 6 নম্বরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সঙ্গীত যে কোনো একটি গল্প অবলম্বনে ভাষা ব্যবহারের উপগ্রন্থের আধুনিকতার পরিচয় দিন। 7 নম্বরের প্রশ্নটি হলো ল্যাবরেটরি গল্প অবলম্বনে নীলা চরিত্র, এর আগেও দেখছি নীলা চরিত্রটি দেওয়া হচ্ছে প্রশ্নে, 12 নম্বরের প্রশ্ন সেখানেও দেওয়া হয়েছে। 8 নম্বরের প্রশ্নটি হলো আধুনিক বাগানের মধ্যে ভারী একটি কাণ্ড চলছে যাকে বলে প্রগতির প্রচেষ্টা, সে গ্রন্থভুক্ত এই প্রসঙ্গের নিহিত তাৎপর্য ব্যাখ্যা করুন। পরবর্তী 2 নম্বরের প্রশ্নটি হলো সে অবলম্বনে শিবা সদন সমিতির রিপোর্ট, এর তাৎপর্য লিখুন। নেক্সট প্রশ্ন হচ্ছে সন্ধ্যা সঙ্গীত ও প্রভাত সঙ্গীত রবীন্দ্র কাব্য দ্বারা এই গ্রন্থের গুরুত্ব আলোচনা করুন। 11 নম্বরের প্রশ্নটি হলো চিরযাত্রী কবিতায় প্রকাশিত রবীন্দ্র ভাবনা। পরবর্তী প্রশ্ন ঝুলন কবিতাটির নামকরণের তাৎপর্য ব্যাখ্যা, এবং রবীন্দ্রনাথের অনেক ছোট গল্পের বিচ্ছিন্ন পত্র পৃষ্ঠায় কিভাবে ছড়িয়ে আছে অন্তত একটি ছোট গল্পের দৃষ্টান্ত সাপেক্ষে বিষয়টি বুঝিয়ে দিন। এর সাথে রয়েছে চিরযাত্রী কবিতা থেকে একটি প্রশ্ন, চিরযাত্রী কবিতায় প্রকাশিত রবীন্দ্র ভাবনার স্বরূপ ব্যাখ্যা করুন। এবং আপনাদের যে প্রশ্নগুলো গ্রিন মার্কিং করা হয়েছে সেই প্রশ্নগুলি পড়েছিল 7 নম্বরে 2022-23 সেশনে। প্রশ্নগুলি হচ্ছে জীবন স্মৃতির অনুসরণে ভৃত্য রাজতন্ত্রের পরিচয়, রাতে সব তারাই আছে দিনের আলোর গভীরে, এটি ব্যাখ্যা করুন। পাঠ্যপুস্তকের পৃষ্ঠায় ভারতবর্ষের ইতিহাসকে কোন প্রেক্ষাপটে দেখানো হচ্ছে সে সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য পরিস্ফুট করুন। যেতে নাই দিব কবিতায় কবির মর্তপেটি 4 বছরের কন্যার বিচ্ছেদের প্রেক্ষাপটে কিভাবে দেখানো হয়েছে সেটি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে সকালে ফুলের বনে যে আলো আসে তাতে বিস্ময় নেই, কিন্তু পাকা দেয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে আর এক কথা, কার কথা? এর তাৎপর্য ব্যাখ্যা করুন, অর্থাৎ এই উক্তিটি কার এটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে রক্তকরবী নাটকে রাজা রেটো কারা, এটি বিশদে ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন গোড়া উপন্যাসে পরিশিষ্ট অংশ সংযোজনে গুরুত্বগতগুলি তা বিচার করুন। এবং লাস্ট প্রশ্ন রয়েছে দেশের মূল মর্মস্থানটি খুঁজে নিতে হয়, কোন দেশের কথা রবীন্দ্রনাথ বলেছেন? এই যে উক্তি করা হয়েছে উক্তিটির মাধ্যমে রবীন্দ্রনাথ কোন দেশের কথা বলেছেন এবং মূল মর্মস্থান বলতে লেখক কি বুঝিয়েছেন
এই ছিল আপনাদের 3টি বিভাগ থেকে সাজেশন। আমাদের নোটস দেওয়া চলছে। আপনারা যদি নোটস নিতে কেউ ইচ্ছুক থাকেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং যে সাজেশন পত্রটি আজকে প্রেজেন্ট করা হলো সেটি আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন এবং স্যাম্পল কোয়েশ্চেন অ্যান্সার পেপার আপনারা সেখানে গিয়ে কালেক্ট করতে পারেন। এবং আরও বলে রাখি, আমাদের লাস্ট সাজেশন আপনাদের পরীক্ষার আগে আবারও দেওয়া হবে। তো যদি কেউ নোটস নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।